গল্পের নাম শেষ রাত, পর্ব সংখ্যা ৬, লেখা সাইয়েরা হোসেন খায়ানাত। আচ্ছা, আপনার প্রাক্তন আসলে কি আপনি তার কাছে ফিরে যাবেন? ধ্রুবর প্রশ্ন শুনে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওনার দিকে চাইলাম। তুলতুলকে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পাড়ানোর চেষ্টা করছেন তিনি। তুলতুলের পিঠের উপর রাখা ওনার ডান হাত একটু পর পর ওঠানামা করছে। প্রশ্নটা যে তিনিই করেছেন তা ওনার ভাবভঙ্গি থেকে বোঝার কোনো উপায় নেই। আমি তপ্ত শ্বাস ফেললাম। ওনার এমন প্রশ্ন মনের ভিতর ক্ষীণ রাগ জন্ম নিল। মস্তিষ্কের নিউরনে নিউরনে বয়ে গেছে সূক্ষ্ম রাগ আর অভিমান। আমি নিশ্চুপ রইলাম। ওনার প্রশ্নের জবাব না দিয়ে তুলতুলকে নিজের কাছে নিয়ে নিলাম। রাগ কিংবা অভিমানের উপেক্ষিতে তুলতুলকে ছিনিয়ে নেওয়ার অধিকার খাটালাম। ওনার ঠিক উল্টো দিকে মুখ ফিরে চুপচাপ তুলতুলকে নিয়ে শুয়ে পড়লাম। মিনিট খানেক পেরোতে তুলতুলের ঘুম জড়ানো চোখ আস্তে আস্তে বুজে এলো। আচমকায় ধ্রুব মৃদুস্বরে হেসে উঠল। আমি ঘাড় বাঁকিয়ে আমার কৌতূহলী চোখজোড়া ওনার ঠোঁটের সহজ সরল হাসিতে স্থির করলাম। হঠাৎ এভাবে বিনা কারণে হাসার মানে বুঝলাম না। ধ্রুব খানিকক্ষণ হেসে শান্ত গলায় বললেন, বউ রাগ করে স্বামীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিল, তবে ঝগড়া করলো না আর রাগ প্রকাশ করলো না। বুদ্ধি খাটিয়ে স্বামীকে শায়েস্তা করার সূক্ষ্ম এবং নিখুঁত পদ্ধতি অবলম্বন করছে। যাই হোক, তুলতুলকে মাঝে রাখুন, নয়তো ঘুমের মধ্যে নিচে পড়ে যাবে। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। এটা কি স্বামী স্ত্রীর মধ্যকার স্বাভাবিক মন কষাকষি, ঠান্ডা মাথার ঝগড়া, নাকি অন্য কিছু? নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করে তুলতুলকে আলতো করে আঁকলে নিয়ে আমাদের মাঝে শুইয়ে দিলাম। ধ্রুব এবার তুলতুলের দিকে ফিরে কাত হয়ে শুলেন। এতে করে মুখোমুখি হলো আমাদের দুজনে। অস্বস্তিতে ফ্যাকাশে বর্ণের হতে লাগলো আমার মুখ। ধ্রুব হয়তো বুঝলো, হয়তো বা লক্ষ্য করলো আমার অস্বস্তি বোধ। খুব স্বাভাবিক ভঙ্গিতে অন্যদিকে ফিরে গেলেন। আমি স্বস্তি নিঃশ্বাস পেলাম। মানুষটাকে মুখ ফুটে কিছু বলতে হলো না বলে একটু স্বস্তি বোধ করলাম। না বলতে তিনি বুঝে গেলেন আমার পরিস্থিতি। এতে ওনার প্রতি কিছুটা ভালো লাগা এবং শ্রদ্ধা জন্ম নিল। ব্যবসা গরমে ঘুমের মধ্যে হাঁপিয়ে উঠলাম আমি। ভীষণ বিরক্তি নিয়ে পিটপিট করে চোখ মেললাম। চোখ মেলে তাকাতে সিলিং ফ্যান নজরে পড়লো। ফ্যান ঘুরছে না, তার মানে কি কারেন্ট চলে গেছে? চোখের দৃষ্টি নামিয়ে দেওয়াল ঘড়িতে স্থির করলাম। ঘড়ির ছোট কাঁটা 7টার ঘর ছুঁই ছুঁই করছে। ধীরে ধীরে আমার মস্তিষ্ক সচল হতে পেটের উপর ভারী কিছুর উপস্থিতি টের পেলাম। আমার ঘুম ঘুম ভাব এবার পুরোপুরি কেটে গেল। মাথা হালকা উঁচু করে আমার পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম পেটের উপর। সাথে সাথে বরফের ন্যায় জমে গেল আমার সম্পূর্ণ শরীর। দম আটকে এলো আমার। গরমের মধ্যেও শীতলতায় শিউরে উঠলাম আমি। নিঃশ্বাস নেওয়ার ফলে পেটের ওঠানামা করা বন্ধ করার প্রাণপণে চেষ্টা করলাম, কিন্তু হলো না। আমার নিঃশ্বাসের সাথে সাথেই আমার পেটের উপরে থাকা ধ্রুবর হাতও ওঠানামা করতে লাগলো। আমি থমথমে অবস্থায় ধ্রুবর দিকে তাকাই। তুলতুল ধ্রুবর গলা জড়িয়ে ধরে একদম চিপকে শুয়ে আছে। ধ্রুবর ডান হাত তুলতুলের উপর দিয়ে এসে পড়েছে আমার পেটের উপর। তার কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। চোখে দুটো বন্ধ রেখে খুশিতে চিকচিক করে ওঠে আমার চোখ। ওনাকে ঘুমন্ত অবস্থায় দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে পেলাম। নিজেকে সামলে নিয়ে ভীষণ সচেতনতার সঙ্গে ওনার হাত সরিয়ে আমি উঠে গেলাম। চোখ বন্ধ করে বড় বড় করে কয়েকবার শ্বাস নিলাম। শুকনো ঢোক গিলে দুপুর দিকে একবার তাকিয়ে এগিয়ে গেলাম জানালার কাছে। জানালা খুলে দিতেই দমকা হওয়ায় শীতল হয়ে গেল পুরো রুম। পিছন ফিরে দুপুর ঘুমন্ত মুখ দেখতে লজ্জা আঁকড়ে ধরল আমাকে। নাক মুখ দিয়ে যেন গরম আভা বের হলো। লজ্জা আর অস্বস্তিতে একা একাই লাল নীল হতে লাগলাম। ভাগ্যিস তিনি ঘুমিয়েছিলেন, না হলে কতটা আপত্তিকর পরিস্থিতিতেই না পড়তে হতো আমাকে। হঠাৎই উপলব্ধি করলাম আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে এতটা গভীরভাবে ছুঁতে পারেনি। সাদাবের সাথে সম্পর্ক থাকাকালীন সময় শুধু একে অপরের হাত ধরা হয়েছে। এর চেয়ে গভীরভাবে কখনোই সাদাব আমাকে ছুঁতে চায়নি। দীর্ঘশ্বাস ফেললাম আমি। সময়টা বিকেলের শেষ। চারপাশ ব্যবসা গরমে কেমন নিস্তব্ধ হয়ে আছে। দারুণ গুমোট একটা পরিবেশ। কাক ডাকছে ক্লান্ত ভঙ্গিতে। কর্কশ ডাকে অদ্ভুত এক উদাসীনতা ছড়িয়ে দিচ্ছে আশেপাশে। উদাসীনতায় হাহাকার করে উঠল আমার হৃদয়। চোখের পলকেই কেটে গেল 2 দিন। চিরচেনা এই বাড়ি ছেড়ে যাওয়ার অন্তিম সময় হলো। এই বিষণ্ণ বিকেল জানিয়ে দিচ্ছে এবার আমার বিদায় নেওয়ার পালা। বাবা মা আর ভাইয়াকে ছেড়ে যাওয়ার বিষাদময় অন্তিম প্রহর এসেছে।
বিষণ্ণ সন্ধ্যার মতোই আঁধার নেমে এলো আমার মনে। কান্না চেপে রাখার প্রাণপণ চেষ্টা করছি, তবুও চোখ ভিজে আসলো। আব্বু আম্মুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কয়েক ফোঁটা চোখের জল বিসর্জন দিলাম। সবশেষে ভাইয়ের সামনে আসতেই ভাইয়া ধুকি ধুকি গলায় বলল, তুই ধ্রুব ভাইয়ের বাসায় চলে যাচ্ছিস, তাই আমার খুব খারাপ লাগছে, আর চিন্তাও হচ্ছে ভীষণ। তোর মতো পেতনিকে মণি আন্টি আর ধ্রুব ভাই সামলাতে পারবে কিনা কে জানে। খুব মায়া হচ্ছে ওনাদের জন্য। চোখ জল নিয়েই জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলাম ভাইয়ার দিকে। মন খারাপের মাঝেও হেসে ফেললো সবাই। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠবো, তখনই বাদ সাধলো তুলতুল। সে কিছুতে ভাইয়ার গলা ছাড়তে রাজি নয়। ভাইয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে, এক প্রকার ঝুলে আছে। অল্প কিছুদের মেয়েটা ভাইয়ার সাথে একদম মিশে গেছে। ধ্রুব আর আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে তুলতুলকে ছাড়িয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে। সকলের কাছে বিদায় নিয়ে রওনা হলাম নতুন ঠিকানার উদ্দেশ্যে। জানালার গ্লাস উপরে তুলে দিন, ধুলাবালি আসছে, আপনার সমস্যা হতে পারে। আমি শান্ত চোখে ধ্রুবর দিকে তাকালাম। তিনি সামনের দিকে দৃষ্টি দিয়ে ড্রাইভ করছেন নির্বিকার ভঙ্গিতে। আমি নিম্ন স্বরে বললাম, না সমস্যা হবে না, আমার জানা মতে আপনার ডাস্ট অ্যালার্জি আছে। তবুও বলছেন ধুলাবালিতে সমস্যা হবে না। আমি চুপ করে রইলাম। ধ্রুব কীভাবে জানলেন আমার ডাস্ট অ্যালার্জির কথা, তা নিয়েই ব্যস্ত হলো আমার মস্তিষ্ক। আমাকে চুপ থাকতে দেখে ধ্রুব নিজেই জানালায় গ্লাস তুলে দিলেন। আমি কিছু বললাম না। ধ্রুবকে খুব অদ্ভুত লাগছে আমার কাছে। এক এক সময় এক এক রকমের আচরণ করেন তিনি। আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা তাও বুঝতে পারছি না। মণিমা, আমার কাছে দাও, আমি নাস্তা বানাচ্ছি। মণিমা তরকারি নাড়তে নাড়তে শাসনের সুরে বললেন, তোর এত ব্যস্ত হতে হবে না নাস্তা বানানো নিয়ে, অন্য দিন রান্না করিস, সামনে আরও অনেক দিন পড়ে আছে। আমি ইতস্ত করে বললাম, তাহলে তোমার কাজে হেল্প করি। আচ্ছা, আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল, কোনো হেল্প লাগলে আমি বলবো। আমাদের কথার মাঝে ধ্রুপদের এক রিলেটিভ রান্নাঘরে এসে হাজির হলেন। মণিমা ভদ্রমহিলাকে দেখিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, উনি আমার ফুফাতো বোন হয়, ধ্রুবর খালা। তুইও ওনাকে খালা বলেই ডাকতে পারিস। নতুন বউ থাকতে আপনি রান্না করছেন কেন আপা? ভদ্রমহিলার কথায় মণিমা অত্যন্ত সহজ গলায় বললেন, মেয়েটা কালকেই তো এলো বাসায়, আজকে কীভাবে রান্না কাজে লাগিয়ে দিই। ভদ্রমহিলা এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তা রান্নাবান্না ঠিক মতো করতে পারো তো? আমি দৃষ্টি নামিয়ে নিয়ে মৃদুস্বরে বললাম, তেমন ভালো পারি না, টুকটাক রান্না করতে পারিনি। আমার জবাবে ভদ্রমহিলা মুখ বিকৃতি করে বলে উঠলেন, বলে কি এই মেয়ে, বিয়ে হয়ে গেছে এখনো ঠিকঠাক রান্না করতে পারো না? এটা কেমন কথা? আমি মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে রইলাম। মণিমা চুলা বন্ধ করে আসলে হাত মুছে নিয়ে ভদ্রমহিলার দিকে পুরোপুরি ফিরে তাকায়। হালকা এসে শান্ত গলায় বলে, বিয়ে হয়েছে বলেই যে রান্নাবান্না শিখতে হবে এমন তো কোনো নিয়ম নেই নিবা। বিয়ের জন্য ঘরের সব কাজ জানা থাকতেই হবে, এমনটা হলে তো যে কোনো কাজের মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দিতাম। মণিমা কিছুটা থেমে আবারও বললেন, ছোট থেকে এক মায়ের কাছে পড়াশোনা শিখেছে, এখন না হয় ওর মণিমার কাছে রান্না করা শিখবে। আমি নিজেই শিখাবো সব কিছু, তবে লেখাপড়া শেষ করুক, তারপর ধীরে ধীরে সংসারের কাজ শিখবে, এত তাড়াহুড়ো তো নেই। ভদ্রমহিলা মুখ কালো করে চলে গেলেন। মণিমা আমার কাঁধে হাত রেখে বললেন, এমন অনেক আত্মীয় স্বজন আছে যাদের কাজই হলো মানুষের খুঁত ধরা, মানুষকে ছোট করে কথা বলা। এদেরকে সঠিক সময় সঠিকভাবে জবাব দিতে হয়, না হলে এদের সাহস আরও বেড়ে যাবে। আর হ্যাঁ, এসব কথায় একদমই মন খারাপ করিস না। যাই হোক, বাদ দে, দেবর জন্য চা নিয়ে যা এখন। আমি মুচকে হাসলাম। মণিমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি ওনার ব্যবহারে। একটা মানুষ এতটা ভালো হয় কী করে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।